হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটি যে সিরিজটা শুরু করেছিলাম তার 23 নম্বর সিরিজ নিয়ে হাজির হয়েছি আলোচনা করার জন্য। আজকে ইন্ডিয়ার প্রেসিডেন্টের 3 নম্বর পার্ট অর্থাৎ শেষ পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের পার্টে আমি প্রেসিডেন্টের ভেটো পাওয়ার নিয়ে আলোচনা করব, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার এবং পার্ডনিং পাওয়ার, এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি আজকে প্রথম এমসিকিউ দিয়ে। ফার্স্ট যে এমসিকিউটা রয়েছে, আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, এদের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটি, এদের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? টু ভোট ইন পাবলিক ইলেকশন, to develop the scientific temper, to safeguard public property, to abide the constitution and respect its ideal। ঠিক আছে, এদের মধ্যে শেষের যে তিনটে অপশান, ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, সেফগার্ড পাবলিক প্রপার্টি, অ্যাবাইড দ্য কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট, এই তিনটে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে। কিন্তু পাবলিক ইলেকশানে ভোট দানের যে ক্ষমতা, এটা ফান্ডামেন্টাল ডিউটি নয়, এটা একটা কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট। চলো দেখে নেওয়া যাক সলিউশান। যে রাইট টু ভোট, এটা একটা কনস্টিটিউশনাল রাইট আন্ডার আর্টিকেল 326, আর্টিকেল 326-এর আন্ডারে রাইট টু ভোট হচ্ছে একটা কনস্টিটিউশনাল রাইট। এরপর চলে যাচ্ছি সেকেন্ড এমসিকিউতে। The provision of 5th schedule and 6th schedule in the Constitution of India are made in order to, 5th schedule এবং 6th schedule কি বলা রয়েছে বা মেন বিষয় কি রয়েছে? প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য শিডিউল ট্রাইবস, ডিটারমাইন দ্য বাউন্ডারিজ বিটুইন স্টেটস, ডিটারমাইন দ্য পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত, আর লাস্ট প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ অল দ্য বর্ডার স্টেটস। অবশ্যই অপশান এ হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। 5th শিডিউল এবং 6th শিডিউলে শিডিউল ট্রাইবসদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার কথা বলা রয়েছে 5th এবং 6th শিডিউলে। এই যে 5th শিডিউল রয়েছে, এখানে ভারতের অন্যান্য অঞ্চলে যেখানে 50%-এরও বেশি ট্রাইবাল পপুলেশন রয়েছে তাদেরকে শিডিউল এরিয়া ঘোষণা করা হয়েছে এবং সেই এরিয়াগুলোকে প্রোটেক্ট করার কথা বলা রয়েছে 5th শিডিউলে। আর 6th শিডিউলে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যে 4টে স্টেট রয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, সেখানকার যে শিডিউল ট্রাইব রয়েছে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন করার এবং প্রোটেক্ট করার কথা বলা রয়েছে 6th শিডিউলে। ঠিক আছে, 5th শিডিউলে ভারতের অন্যান্য রাজ্যে এবং 6th শিডিউলে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কথা বলা রয়েছে। ঠিক আছে, এই ছিল আজকে দুটো এমসিকিউ। এরপর চলে যাচ্ছি আজকের মেন টপিকে। প্রথম হচ্ছে ভেটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ভেটো পাওয়ার, ভেটো পাওয়ার অর্থাৎ নিষেধাজ্ঞা জারি করতে পারে প্রেসিডেন্ট বা তাতে সহমতি প্রদান করতে পারে প্রেসিডেন্ট। ভেটো পাওয়ার হচ্ছে কোনো বিল যখন পার্লামেন্টের দ্বারা পাস হয়, অর্থাৎ লোকসভা রাজ্যসভার দ্বারা পাস হওয়ার পর যখন সেটা প্রেসিডেন্টের সহমতি পায় বা প্রেসিডেন্ট তাতে সম্মত হয়, তখনই কেবলমাত্র সেই বিলটা অ্যাক্ট হিসাবে পরিগণিত হয়। আর যদি না প্রেসিডেন্ট তাতে সহমত হয় বা সম্মত দেয় তাহলে সেটা অ্যাক্ট হয় না। ঠিক আছে, যখন প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট দ্বারা যে বিলটা পাস হয়ে প্রেসিডেন্টের কাছে আছে, যখন তার কাছে 3টে মেন অপশান থাকে যেটা আর্টিকেল 111-তে বলা রয়েছে, তাহলে প্রেসিডেন্টের যে ভেটো পাওয়ার সেটা আর্টিকেল 111-তে বলা রয়েছে। যেখানে প্রেসিডেন্টের কাছে 3টে অপশান থাকে, সে সেই বিলটার ক্ষেত্রে অ্যাসেন্ট দিতে পারে, তখন সেই বিলটা অ্যাক্টে পরিণত হতে পারে, বা সেই বিলটাকে সে
উইথহোল্ড করতে পারে, অর্থাৎ আটকে রাখতে পারে, তখন বিলটা খারিজ হয়ে যায়। বা 3 নম্বর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে হি মে রিটার্ন দ্য বিল ফর দ্য রিকনসিডারেশন। সে যে বিলটা পাস হয়ে প্রেসিডেন্টের কাছে এসেছিল, সে সেই বিলটাকে পুনরায় রিকনসিডারেশনের জন্য পার্লামেন্টে পাঠাতে পারে, এবং যদি পাঠানোর পরে সেই বিলটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা বিনা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার পার্লামেন্টের দ্বারা পাস হয়ে ফিরে আসে প্রেসিডেন্টের কাছে, তখন প্রেসিডেন্টকে মাস্ট তাতে অ্যাসেন্ট দিতে হয় বিলটাতে। ঠিক আছে, এই 3টে ভেটো পাওয়ার এর ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের কাছে। এরপর চলে যাচ্ছি যে বিভিন্ন রকমের ভেটো হতে পারে। যে কোনো দেশের প্রেসিডেন্টের কাছে বা এক্সিকিউটিভ যে রয়েছে তার কাছে প্রধানত 4টি ভেটো ক্ষমতা রয়েছে, সেগুলো এক এক করে আলোচনা করব। প্রথম রয়েছে অ্যাবসোলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো, পকেট ভেটো আর কোয়ালিটেটিভ ভেটো। ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম 3টে ভেটো অর্থাৎ অ্যাবসোলিউট, সাসপেন্সিভ আর পকেট ভেটো, এই 3টি ভেটো পাওয়ার ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে রয়েছে, বা ভেটো ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের কাছে। কোয়ালিটেটিভ ভেটো কিন্তু ভারতের প্রেসিডেন্টের কাছে নেই। চলো এক এক করে এই ভেটো ক্ষমতাগুলো দেখে নেওয়া যাক। প্রথম চলে যাচ্ছি অ্যাবসোলিউট ভেটো। অ্যাবসোলিউট ভেটো হচ্ছে যখন প্রেসিডেন্টের কাছে কোনো বিল পার্লামেন্টের দ্বারা পাস হওয়ার পর প্রেসিডেন্টের কাছে আসে, ঠিক আছে, তখন প্রেসিডেন্ট যদি সেই বিলটাকে আটকে রেখে দেয়, ঠিক আছে, বিলটাকে আটকে রেখে দেয়, সহমতিও দেবে না বা রিটার্নও করবে না রিকনসিডারেশনের জন্য, তাহলে বিলটা সমাপ্ত হয়ে যায় এবং সেটা আর অ্যাক্টে পরিণত হয় না। সেই যে ভেটো পাওয়ারের ক্ষমতাটা সেটাকে বলা হয় অ্যাবসোলিউট ভেটো, অর্থাৎ এর উপরে পার্লামেন্টেরও কিছু আর করার থাকে না, সেই জন্য এটাকে বলা হয় অ্যাবসোলিউট ভেটো। এরপর চলে যাচ্ছি সাসপেন্সিভ ভেটো, অর্থাৎ যখন পার্লামেন্টের দ্বারা পাস হয়ে কোনো বিল প্রেসিডেন্টের কাছে আসে এবং প্রেসিডেন্ট যখন সেটাকে রিকনসিডারেশনের জন্য পুনরায় পার্লামেন্টের কাছে পাঠায়, এবং সেই বিলটা যদি পার্লামেন্ট পুনরায় উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্ট করে প্রেসিডেন্টের কাছে পাঠায়, তাহলে কিন্তু প্রেসিডেন্টকে মাস্ট সম্মতি দিতে হয়। এই রকম ভেটো ক্ষমতাকে বলা হয় সাসপেন্সিভ ভেটো। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি পকেট ভেটো। পকেট ভেটোর ক্ষেত্রে কি করে, সহজ ভাষায় বলা যেতে পারে যে প্রেসিডেন্ট তার পকেটে বিলটা রেখে দেয় অনির্দিষ্টকালের জন্য, না সেটাকে ফেরত দেয়, না সেটাকে অ্যাকসেপ্ট করে, না রেটিফাইয়ের কোনো সুযোগ দেয়, অর্থাৎ পকেটে অনির্দিষ্টকালের জন্য রেখে দেয়, ইনডেফিনাইট পিরিয়ডের জন্য। এই রকম যে ভেটো ক্ষমতা সেটাকে বলা হয় পকেট ভেটো। এখানে মনে রাখা দরকার যে এই যে পকেট ভেটোর ক্ষমতাটা কিন্তু আমেরিকার কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হয় না, পুনরায় সেটাকে মেজরিটির মাধ্যমে সেটাকে পাল্টে দেওয়া যায়, বা প্রেসিডেন্টের এই যে পকেট ভেটো ক্ষমতাটাকে এটাকে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা নয়। সেই জন্য বলা হয় যে ইন্ডিয়ার প্রেসিডেন্টের পকেট আমেরিকার প্রেসিডেন্টের পকেটের থেকে বড়। ঠিক আছে, আর লাস্টলি যেটা রয়েছে কোয়ালিটেটিভ ভেটো, এর মাধ্যমে যেটা বললাম যে প্রেসিডেন্টের যে মতটাকে সেটাকে ওভার রিডেন করা যায় হায়ার মেজরিটির মাধ্যমে, লেজিসলেচারের হায়ার মেজরিটির মাধ্যমে সেটাকে ওভার রিডেন করা যায়। তাহলে এই গেল 4টি ভেটো সম্পর্কে। এরপর চলে যাচ্ছি যে প্রেসিডেন্টের স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে কি কি ভেটো পাওয়ার আছে। প্রেসিডেন্ট ডাইরেক্ট কিন্তু স্টেট লেজিসলেচার ডাইরেক্ট কিন্তু কোনো অ্যাক্টের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠায় না। প্রথমে স্টেট লেজিসলেচার দ্বারা কোনো বিল পাস হলে সেটা গভর্নরের কাছে পাঠানো হয় তার অ্যাসেন্ট নেওয়ার জন্য। ঠিক আছে, তখন গভর্নরের কাছে 4টে অপশান থাকে, সে তাতে সহমতি দিতে পারে
বা সেটাকে বিলটাকে আটকে রাখতে পারে, বা বিলটাকে রিকনসিডারেশনের জন্য স্টেট লেজিসলেটরের কাছে পাঠাতে পারে। আর 4 নম্বর যে অপশানটা, যেটা সে সেই বিলটাকে অর্থাৎ গভর্নর সেই বিলটাকে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রিজার্ভ করে রাখতে পারে। এইবারে সেই যে বিলটা অর্থাৎ যে বিলটাকে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য রিজার্ভ করে রাখে গভর্নর, সেই বিলটার ক্ষেত্রে প্রেসিডেন্টের কী কী ভেটো পাওয়ার আছে সেইটা দেখে নেওয়া যাক, যেটা আর্টিকেল 201-এ বলা রয়েছে। এক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে অর্থাৎ যে বিলটা গভর্নর প্রেসিডেন্টের জন্য কনসিডারেশনের জন্য রিজার্ভ করে রেখেছে, সেক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে তিনটে অপশান থাকে। কী কী তিনটে অপশান? সে তাতে অ্যাসেন্ট দিতে পারে, বা সেটাকে আটকে রাখতে পারে, বা গভর্নরকে নির্দেশ দিতে পারে যে বিলটাকে রিটার্ন করার জন্য, রিটার্ন করে রিকনসিডারেশনের জন্য। এক্ষেত্রে বিলটা যদি পুনরায় স্টেট লেজিসলেচার দ্বারা পাস হয়ে প্রেসিডেন্টের কাছে আসে, প্রেসিডেন্ট কিন্তু তাতেও বাউন্ড থাকবে না তাতে সহমতি দেওয়ার জন্য, যেটা কিন্তু পার্লামেন্টের দ্বারা যে বিলটা রিকনসিডারেশনের মাধ্যমে পুনরায় যদি অ্যামেন্ডমেন্ট বা উইদাউট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফিরে আসে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট বাউন্ড থাকে তাতে অ্যাসেন্ট দেওয়ার জন্য। কিন্তু স্টেট লেজিসলেচারের দ্বারা যে বিলটা পুনরায় পাস হয়ে আসে, তাতে কিন্তু প্রেসিডেন্ট বাউন্ড থাকবে না। ঠিক আছে, এই ডিফারেন্সটা অবশ্যই তোমরা মনে রাখবে। এই গেল ভেটো পাওয়ার ওভার স্টেট লেজিসলেশন। এরপর চলে যাচ্ছি নেক্সট, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, অর্থাৎ অধ্যাদেশ জারি করার ক্ষমতা। আর্টিকেল 123-এর আন্ডারে প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারে কখন না, যখন পার্লামেন্ট আর সেশনের মধ্যে থাকে না, অর্থাৎ পার্লামেন্ট স্থগিত থাকে। পার্লামেন্টের কোনো এক কক্ষ বা দুই কক্ষ যদি স্থগিত থাকে, তখন প্রেসিডেন্ট আর্টিকেল 123-এর আন্ডারে অধ্যাদেশ জারি করতে পারে। এই যে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে, এই অধ্যাদেশের ক্ষমতা কিন্তু একটা অ্যাক্টের মতোই হয়, যেটা পার্লামেন্টের মাধ্যমে পাস হওয়ার পর প্রেসিডেন্ট যেটাতে সহমতি দেয়, তার মাধ্যমে যে অ্যাক্ট পাস হয়, তার যে ক্ষমতা থাকে, একটা অর্ডিন্যান্সেরও সেই ক্ষমতাটাই কিন্তু থাকে। ঠিক আছে, এই যে অর্ডিন্যান্সটা ইস্যু করে প্রেসিডেন্ট, অর্থাৎ যখন পার্লামেন্টের সেশন থাকে না, সেটাকে কিন্তু অবশ্যই পার্লামেন্ট দ্বারা অ্যাপ্রুভ করতে হবে পার্লামেন্ট বসার 6 সপ্তাহের মধ্যে, উইদিন 6 উইকস ফ্রম ইটস রিঅ্যাসেম্বল। ঠিক আছে, 6 সপ্তাহের মধ্যে পার্লামেন্টের অধিবেশন বসার 6 সপ্তাহের মধ্যে অবশ্যই অ্যাপ্রুভ হতে হবে, না হলে কিন্তু সেই অর্ডিন্যান্সের ক্ষমতা আর থাকবে না। ঠিক আছে, আর প্রেসিডেন্ট তখনই কেবলমাত্র অর্ডিন্যান্স জারি করতে পারে যখন সে স্যাটিসফাইড হবে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য নতুন করে অ্যাক্ট জারি করে ইমিডিয়েট অ্যাকশান নিতে হবে। যখন পার্লামেন্ট সেশনে থাকে না, তখন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে। ঠিক আছে, এই ছিল অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। এরপর চলে যাচ্ছি নেক্সট, যে পার্ডনিং পাওয়ার, অর্থাৎ ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। আমরা জানি যে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা প্রেসিডেন্টেরও আছে আর গভর্নরেরও আছে। প্রেসিডেন্টের আর্টিকেল 72 আন্ডারে পার্ডনিং পাওয়ার রয়েছে, সেরকমভাবে গভর্নরের রয়েছে আর্টিকেল 161 অনুযায়ী পার্ডনিং পাওয়ার রয়েছে। কিন্তু প্রেসিডেন্টের যে পার্ডনিং পাওয়ার সেটা অনেকটা ওয়াইডার বা অনেক বেশি দীর্ঘায়িত, কারণ প্রেসিডেন্ট যে ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে যে লগুলো রয়েছে তাতে যে শাস্তি প্রদান করা হয় তাকে মাফ করতে পারে, যেটা গভর্নর পারে না। এছাড়াও গভর্নর মিলিটারি কোর্টের যে রায় বা মিলিটারি কোর্টে কোনো ব্যক্তিকে যদি কোনো শাস্তি প্রদান করা হয়, তাকে খারিজ করার ক্ষমতা গভর্নরের থাকে না। আর লাস্টলি প্রেসিডেন্ট কাউকে ডেথ সেন্টেন্স দিলে সেটাকে মুকুব করতে পারে, কিন্তু গভর্নর পারে না। এই ডিফারেন্সগুলো অবশ্যই মনে রাখবে। এই আর্টিকেল 72 আন্ডারে প্রেসিডেন্ট ক্ষমা প্রদর্শন করতে পারে যে কোনো ব্যক্তিকে যাকে ট্রাইড এবং কনভিক্টেড করা হয়েছে কোনো অফেন্সেস আন্ডারে। আর্টিকেল 72 আন্ডারে এখানে মনে রাখার বিষয়, এখানে 5 রকমের পার্ডনিং পাওয়ার রয়েছে।
একটা রয়েছে পার্ডন, কমিউটেশন, রিমিশন, রেসপাইট এবং রিপ্রাইভ। এদের মাধ্যমে কোনো ক্ষেত্রে পুরোপুরি তাকে তার দোষ মুকুব করা হয়, বা কোনো ক্ষেত্রে তার সময় কমিয়ে দেওয়া হয়, বা কোনো ক্ষেত্রে তার যে প্রকৃতি অর্থাৎ তার যে সময়সীমা সেটাকে কমিয়ে দেওয়া হয়, বা নেচার কম করে দেওয়া হয়। ঠিক আছে, এই সব রয়েছে 5 প্রকারের তাহলে পার্ডনিং পাওয়ার রয়েছে, যেগুলো প্রেসিডেন্ট সময়ে সময়ে ব্যক্তি বিশেষে বা সিচুয়েশান অনুযায়ী ক্ষমা প্রদর্শন করতে পারে। এই যে প্রেসিডেন্টের যে এই ক্ষমা প্রদর্শন করার ক্ষমতাটা, সেটা অবশ্যই প্রেসিডেন্টকে ইউনিয়ন ক্যাবিনেটের অ্যাডভাইসের মাধ্যমে করতে হয়। অর্থাৎ এই যে পাওয়ারটা রয়েছে প্রেসিডেন্টের, সেটাকে অবশ্যই সেন্ট্রাল ক্যাবিনেটের অ্যাডভাইস নিয়ে করতে হয়। আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা মনে রাখার, যে এই যে প্রেসিডেন্টের যে পার্ডনিং পাওয়ার রয়েছে, এটা কিন্তু সাধারণত জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসে না, অর্থাৎ কোর্ট এতে সাধারণত হস্তক্ষেপ করে না। কিন্তু বিশেষ ক্ষেত্রে যদি খুব ইরেশনাল হয় বা ডিসক্রিমিনেশন হয়, তাহলে কিন্তু জুডিশিয়াল রিভিউ হতে পারে। কিন্তু সাধারণত প্রেসিডেন্টের এই যে পার্ডনিং পাওয়ার রয়েছে, এটাতে সাধারণত কোনো রকম জুডিশিয়াল রিভিউ হয় না। ঠিক আছে, এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট ক্লাস প্রেসিডেন্টের সম্পর্কে। এবং আজকে প্রেসিডেন্ট শেষ হলো টোটাল 3টে ক্লাস মিলিয়ে। আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।